हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকে 2025 সালের মাধ্যমিকের জন্য নতুন এবিটিএ টেস্ট পেপার থেকে আজকের গণিতের একটা পেজ করাচ্ছি বন্ধুরা। যেই পেজটা 357 পেজে শুরু হয়েছে সেই পেজে আজকের আমরা করাচ্ছি 14 দাগের, অর্থাৎ যেটা 359 পেজে শুরু হয়েছে 14 দাগের যে অঙ্কগুলো আছে সেই 14 দাগের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা। তো 14 দাগের প্রথমে যে অঙ্কটা আছে 14 দাগের একেরটাতে আছে 4 মিটার লম্বা 5 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার পুরো একটি কাঠের লক থেকে 2 মিটার লম্বা 2 ডেসিমিটার চওড়া ও 40টি তক্তা চেরাই করা হলো। চেরাইয়ের ফলে 2% কাঠ নষ্ট হয়েছে, কিন্তু এখনও লকটিতে 108 ঘন ডেসিমিটার কাঠ রয়ে গেছে। প্রতিটি তক্তার কতটা পুরু এবং চেরাই করা হয়েছিল নির্ণয় করো। তো দেখো বন্ধু, এখানে আছে দেখো যে লকটা হচ্ছে 4 মিটার ছিল, মিটারকে আমরা ডেসিমিটার করেছি। কেন করেছি না, কারণ শেষে যে একক বলেছে এত ডেসিমিটার এখনও থাকলো, এত ঘন ডেসিমিটার কাঠ পড়ে রয়েছে, তাহলে ঘন ডেসিমিটার এককে আছে প্রশ্নের মধ্যে, সেই জন্য মিটারটাকে আমরা ডেসিমিটার করে নিলাম। ঠিক আছে, এরপরে কাঠের লগের আয়তন সমান কি হয়? আয়ত ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তো দৈর্ঘ্যটা এখানে 4 মিটার ছিল, 40 ডেসিমিটার করেছি। প্রস্থ 5 ডেসিমিটার ছিল, উচ্চতা বুঝতে পেরেছ 3 ডেসিমিটার ছিল, তাহলে কাঠের লগের আয়তন হলো এত ঘন ডেসিমিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবারে বলেছে 2% কাঠ নষ্ট যদি হয়ে যায় তাহলে কাঠ থাকলো কত? 98%। কাঠ নষ্ট হয়েছে 2%, তাহলে থাকলো কত? 98%। বুঝতে পেরেছ? তাহলে কাঠ আর থেকে যায় নষ্ট হওয়ার পরেও, কাঠ থেকে যায় কত? 98/100 ইন্টু মোট যেটা ছিল এত ঘন ডেসিমিটার। এটাকে কাটাকাটি করে আমরা কত পাবো? এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার কাঠ আছে। এই কাঠ থেকে আবার তক্তা চেরাইয়ের পরেও, এই কাঠ থেকে তক্তা চেরাইয়ের পরেও আরও কি করেছে? 108 যেটা ঘন ডেসিমিটার কাঠ থেকে গেছে। তাহলে তক্তাটা চেরাই হয়েছে কত? মোট এত কাঠ নষ্ট হওয়ার পরে এত ভালো কাঠ আছে, তার মধ্যে আবার 108 থেকে গেছে, চেরাই হয়নি। তাহলে চেরাই হয়েছে কত? তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো 480 ঘন ডেসিমিটার চেরাই হয়েছে। এবং এটার মধ্যে যে তক্তাগুলো হয়েছে 40টি তক্তা, তার দেওয়া ছিল দৈর্ঘ্য 2 মিটার ছিল, এটাকে ডেসিমিটার করেছি। এটা তো দেওয়াই আছে। আর কত পুরু, থিকনেসটা আমরা ধরলাম x ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একটা তক্তার আয়তন, তাহলে 40টি তক্তার আয়তন একসাথে 40 গুণ একটা তক্তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, বা যেটা বেধ বা পুরু, সেটা আমরা x ধরেছি এইটা। এবং এই যে আয়তনটা মোট আয়তন সেটা এটা, কারণ মোট লগের আয়তন ছিল এত, মোট লগের আয়তন ছিল কত? এত, তার মধ্যে নষ্ট হয়েছে 2%, তাহলে থাকলো কত? 98%, মানে এত। তার মধ্যে তক্তা চেরাই হয়েছে কত? এটা, কারণ এটা থেকে এটা এখনো থেকে গেছে, তাহলে চেরাই হয়েছে এটা। এবং সেটা 40টা তক্তা 40, বুঝতে পেরেছো? তক্তা হয়েছে 40 এবং তার দৈর্ঘ্য দেওয়া ছিল 2 মিটারকে আমরা ডেসিমিটার করেছি, প্রস্থ দেওয়া ছিল এবং বেধ বা পুরুত্বটা আমরা x ধরেছি। তাহলে এইটা, তাহলে এটা সমান এটা, সেখান থেকে আমরা এটা সমান এটা, তাহলে সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব, সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এটা এবার এটা আমরা ডেসিমিটারে ধরেছি। এটা হচ্ছে মানে 3/10 বেরিয়েছে বলে, ভগ্নাংশ বেরিয়েছে বলে ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার করে দিয়েছি। মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ডেসিমিটারের পরেই সেন্টিমিটার, সেই জন্য 10 দিয়ে গুণ করে 3 সেন্টিমিটার। তাহলে এটাই উত্তর। তাহলে ভাষা দিয়ে লিখতে হবে, অতএব প্রতিটি তক্তা পুরু কত? 3 সেন্টিমিটার পুরু, 3 সেন্টিমিটার পুরু। এটা হয়ে গেল বন্ধু। তাহলে এটা একটু নতুন অঙ্ক হলো, এখন যেটা করালাম তা মন দিয়ে দেখবে। এরপরে যে 2 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো। একটি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এইখানে দেখো, আমরা যদি এই দুটোকে যদি চোঙ ধরি, প্রথমে ধরো এইটা ব্যাসার্ধ, এটা উচ্চতা হচ্ছে দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ, মানে h=r, এইটার h=r। এবারে উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হয়, মানে এটা ব্যাসার্ধ, এটা তার উচ্চতা 6 গুণ যদি হয়, তখন বলেছে যে আয়তনটা এই আয়তনের থেকে, মানে প্রশ্নের শর্তে বলা আছে যে 539 ঘন ডেসিমিটার বেশি। বুঝতে পেরেছ?
তাহলে ধরিলাম মানে প্রথমে ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা কত হবে, দ্বিগুণ মানে 2r, পরে উচ্চতা কত হবে 6 গুণ মানে 6r। এবারে আয়তনের সূত্র কি, আয়তন সূত্র চোঙের বা বেলনের, বুঝতে পেরেছো, বা লম্ব বৃত্তাকার, এতে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখানে সূত্রটা লিখিনি, তোমরা লিখে দেবে, বা এইচটা এখানে কত 2r, এইচটা প্রথমে কত ছিল, এই যে এইচ একটু 2r, তাহলে পাই আর স্কোয়ার এইচ এত ঘনডেসিমি। এবার 6 গুণ হলে তখন আয়তন কত হবে, যদি 6 গুণ হয় তখন আয়তন কত হবে, সেই পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত এখানে 6r, তাহলে এত ঘনডেসিমি। এই আয়তনটা আগের আয়তনের থেকে 539 ঘনডেসিমিটার বেশি। তাহলে আমরা লিখবো শর্তানুযায়ী এইটা বিয়োগ এইটা সমান এটা, বুঝতে পেরেছি, এটা গুণ করে দিয়েছি, এবার বিয়োগ করে দিয়েছি, এই 4টা এদিকে চলে এলো, হ্যাঁ, পরে আচ্ছা এটা পাইয়ের মান বসিয়ে দিলাম, এবার 4 এবং এটা এদিকে চলে এলো, বুঝতে পেরেছো, ভালো করে দেখো, এই যে আর স্কোয়ারটার সঙ্গে যেটা ছিল 4 এবং এটা এদিকে চলে এলো, এদিকে চলে এলে নিচেটা উপরে আসে, উপরেটা নিচে যায়, উল্টে যায়, গুণটা ওদিকে গেলে ভাগ হয়, এখানে কাটাকাটি করে থাকলো। এবারে 49কে আমরা 7 কারণ কিউ আছে, আর 4কে আমরা 2 × 2 করছি, আর একটা 2 আছে, আর এখানে একটা 7 আছে, তাহলে 3বারের জন্য একবার পাবো, তাহলে 7/2 আর। কিন্তু চেয়েছি কি উচ্চতা, প্রথমের উচ্চতা আমরা কত ধরেছিলাম 2r, এখানে আগে ধরেছিলাম 2r, তাহলে উচ্চতা আমরা আর পেয়েছি 7/2, তাহলে উচ্চতা 2r, তাহলে 2 × 7/2, 2 কেটে গেলো, থাকলো 7, এবং এককটা আমরা কি ধরেছিলাম ডেসিমিটার। অতএব লিখতে হবে ব্যাসার্ধ 7 ডেসিমিটার। এখানে লিখিনি, জায়গা নেই বলে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভাষা দিয়ে উত্তর লিখবে, অতএব ব্যাসার্ধ 7 ডেসিমিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আছে টেস্ট পেপারে। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, হ্যাঁ, তোমরা কিন্তু প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো বন্ধুরা, এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না। এবং পরের অঙ্কটা করার আগে আবার বলছি, অঙ্কের আমি কিন্তু বড় প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি, পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং রাশিবিজ্ঞান সব করে দিচ্ছি। ঠিক সেই রকম জীবন বিজ্ঞানের আমি বড় প্রশ্ন উত্তর করে দিয়েছি। তাই বন্ধুরা যারা এখনও গণিত এবং জীবন বিজ্ঞানে বড় প্রশ্নগুলোর উত্তর দেখোনি এবিটি টেস্ট পেপারে, তোমরা কিন্তু আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও বন্ধুরা। তো এর পরের অঙ্কটাতে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল একক বর্গই হয়, বুঝতে পেরেছ। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, ব্যাসার্ধ বলেছে, দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটাকে যদি আমি ছবির সাহায্যে প্রকাশ করি, দেখো এটা একটা শঙ্কু, তার এই তির্যক উচ্চতা মানে এটাই দেওয়া আছে 7, ব্যাসার্ধ আর ধরলাম। এবার সমগ্র তল মানে এটা এবং এটা, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়, কারণ ভূমিটা হচ্ছে বৃত্তের মতো দেখতে, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল হয়। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, তাহলে সমগ্র তল এই দুটো যোগ করতে হবে, এবং সেটা বইতে দেওয়া আছে কত, সেটা বইতে দেওয়া আছে 147.84, বুঝতে পেরেছো, বর্গ সেমি। এবার আমরা এখানে পাই, এখানে আর কমন নিয়ে নিলাম, তাহলে আর প্লাস এল থাকলো, এবং এল এর মানটা দেওয়া আছে 7, আর পাইয়ের মান আমরা জানি 22/7, এটা হয়ে গেল। এবারে এইটা এইদিকে চলে গেলে উল্টে যায়, এটা কাটাকাটি করবে, ভালো করে কাটাকাটি করলে একটা সংখ্যা বেরোবে, হ্যাঁ, কাটাকাটি কিন্তু করবে, ধীরস্থিরভাবে কাটাকাটি করবে, বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে আমরা এর নিচে 1 যদি দিই, এটা কেটে দেখুন, 25 দিয়ে এটা গুণ করেছি, এটা দিকে থাকলো, পরের লাইনে এটাকে এদিকে নিয়ে চলে এসেছি। এবারে এখানে একটা খুব কঠিন অংশ, দেখো এটা a² + 2ab + b² আকারে যাচ্ছে না, এটা গুণ করে মিডল টার্ম করতে হবে, এটা গুণ করলে একটা বিরাট সংখ্যা বেরোবে, এটা গুণ করলে তাকে ভেঙে 175 করতে হবে, খুবই কঠিন আছে, বারবার করে এটা মনে রাখবে, বুঝতে পেরেছো। মিডল টার্মে যেটা নিয়ম, মধ্য সহগ বিচ্ছিন্ন পদ্ধতি, এটা গুণ করে এটাকে ভাঙতে হয়, একটা বিরাট সংখ্যা বেরোচ্ছে, তাকে ভেঙে 175 বের করা কিন্তু চারটিখানি কথা নয়, তাই তোমরা কিন্তু মন দিয়ে করবে। তো এখানে আমি করিয়ে দিয়েছি, কি হচ্ছে না 280 থেকে 105 বাদ দিলে 175 হবে, আবার 280 এবং 105 গুণ করলে এ দুটো গুণ করলে যা হবে সেটাই হবে। এবারে আমরা মিলটাম করেছি, এই অংশটা কিন্তু খুবই কঠিন, একটু ভালো করে খেয়াল রাখবে, ধৈর্য ধরে করতে হবে, অঙ্ক হচ্ছে ধৈর্য ধরে করতে হবে। এরপরে যা মিলটাম যেমন হয়, এই দুটোর মধ্যে কি কমন পেয়েছি, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে, আবার এই দুটোর মধ্যে কি কমন পেয়েছি, এটা থেকে গেল, এটা চলে গেল, এটা থেকে গেল, দুটো গুণফল শূন্য হলে এটা সমান মানে 0 এবং অথবা এটা সমান 0, এখান থেকে এইটা এদিকে চলে গেল, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 5 আর যদি আর সমান 5 দিয়ে ডিভিশন হবে, এটা 4.2,
এবার এই দিকেরটা দেখো, এই দিকেরটা এটা ওদিকে গেলে মাইনাস হলো, আর সমান এটা হলো, কিন্তু এখানে মাইনাস বেরিয়েছে। বুঝতে পেরেছো? ব্যাসার্ধ তো কখনো মাইনাস হবে না, মানে ঋণাত্মক হবে না, সেই জন্য এটাকে কি করে দিয়েছি, অগ্রাহ্য করে দিয়েছি। অর্থাৎ আর সমান এটা হবে না, আর সমান হবে এত, অতএব আর সমান এত। অর্থাৎ আরটা কি না, শঙ্কুটির ব্যাসার্ধ। অতএব উত্তরটা কি হলো, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ হলো 4.2 সেমি। এটা হয়ে গেল। বুঝতে পেরেছো বন্ধুরা? রাশিবিজ্ঞানে যাচ্ছি। রাশিবিজ্ঞানের যে অঙ্কটা আছে, রাশিবিজ্ঞানের যে অঙ্কটা আছে দেখো, 15 দাগের র্যাকেটটা, 15 দাগের র্যাকেটটাতে কি আছে, যে প্রাপ্ত নম্বর আছে 0 থেকে 4, ছাত্রী সংখ্যা আছে 4, প্রাপ্ত নম্বর আছে 5 থেকে 9, ছাত্রীর সংখ্যা আছে 5, 10 to 14 7, 15 to 19 8, 20 to 24 7, এইভাবে আছে। ঠিক আছে, এর প্রশ্নই তোমাদের আছে। এখানে একটু লক্ষ্য করো, যেখানে 4-এ শেষ হয়েছে, 5-এ শুরু হয়েছে, এটা 9-এ শেষ হয়েছে, 10-এ শুরু হয়েছে, 14-এ শেষ হয়েছে, 15-এ শুরু হয়েছে। হ্যাঁ, এই যে 4-এ শেষ হয়েছে, 4-এ শুরু হয়নি, বা 9-এ শেষ হয়েছে, 9-এ শুরু হয়নি, এক এক করে বেড়েছে। তখন আমরা কি করব, যে এই 5 থেকে 4 মাইনাস করলে 1, অথবা 10 থেকে 9 মাইনাস করলে 1, সেই 1কে আবার দুটো ভাগ করব, মানে 0.5 আর 0.5। এবার 0 থেকে 0.5, 0 তো সব থেকে মানে পজিটিভের পরে 0, পজিটিভও নয় নেগেটিভ নয়, তারপরে নেগেটিভ পেয়ে যাবে। তাহলে 0 থেকে মাইনাস করব 10, মানে 0.5, অর্থাৎ মাইনাস 0.5 থাকবে। আর এটার সঙ্গে 0.5 যোগ করব, অর্থাৎ 4.5 হবে। এবার এই 5 থেকে 0.5 মাইনাস করব, অর্থাৎ 4.5 হবে। আর এটার সঙ্গে যোগ করব, 9.5 হবে। এটার সঙ্গে বিয়োগ করব, এটার সঙ্গে যোগ করব, এটা নিম্ন সীমা থেকে বিয়োগ করব, ঊর্ধ্ব সীমার সঙ্গে যোগ করব। এইভাবে আমরা করতে থাকব। দেখো বন্ধুরা, আর একটা কি কাজ আছে, এইখানে আমরা আছে পরিসংখ্যাকে ক্রমযৌগিক করব, এবং ক্ষুদ্রতর না বৃহত্তর সূচক সেটা কিন্তু তোমরা উল্লেখ করবে। এখানে কিন্তু বলা নেই যে ক্ষুদ্রতর করো কি বৃহত্তর করো, তোমাদের মতো করে করবে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ভালো করে দেখো বন্ধুরা। এরপরে দেখো অঙ্কটা করাচ্ছি। দেখো, প্রথমে বলি, এইরকম যদি থাকে, মানে 4-এ শেষ, 5-এ শুরু, 9-এ শেষ, 10-এ শুরু, তখন তাকে আমরা কি বলবো, বহির্ভুক্ত, মানে অন্তর্ভুক্ত গঠনে আছে। 4-এ শেষ, 5-এ শুরু, 9-এ শেষ, 10-এ শুরু, এইরকম থাকলে তাকে বলবো শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে আছে, শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে আছে। তাকে আমরা কি করব, যেইটাতে শেষ সেটাতে শুরু, যেটাতে শেষ সেটাতে শুরু, দেখো তাকে আমরা বলবো শ্রেণী বহির্ভুক্ত গঠনে প্রকাশ করতে হবে। তাহলে যে প্রশ্নটা দেয়া ছিল, সেই প্রশ্ন থেকে আমরা শ্রেণী বহির্ভুক্ত একটা তালিকা তৈরি করলাম। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলবো শ্রেণীর সীমা। ভাষাটা দেখে নাও, সীমা, আর এটা সীমা না। সীমা না কি করতে হবে সেটা বলে দিলাম, যে থেকে এটা কত বেশি ছিল 1, 1কে 2 দিয়ে ডিভিশন করলে 0.5, এটা থেকে মাইনাস করবো, এটা যোগ করবো, এটা মাইনাস, এটা যোগ করে আমরা এটা পাবো। এটা কিন্তু এটা মাইনাস, আর এটা হচ্ছে থেকে এত থেকে এত, এটা মাইনাস নয়, এটা হচ্ছে মাইনাস নয়, এত থেকে এত, এত থেকে এত, আর এটা হচ্ছে মাইনাস। বুঝতে পারলে? ঠিক আছে, এবারে পরিসংখ্যা দেওয়া আছে। এবার আমরা ক্রমযৌগিক বের করব ক্ষুদ্রতর সূচকে। এটা থাকলো, এটার সাথে এটা যোগ করে এটা, আবার এটার সাথে এটা যোগ করে এটা, আবার এটার সাথে এটা যোগ করে এটা, এইভাবে আমরা পেয়ে যাব। এটার সাথে এটা যোগ করে এটা, 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 এইভাবে আমরা পেয়ে যাব। তাকে বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কোন এককে আছে? ক্ষুদ্রতর সূচক। বুঝতে পেরেছ? এরপরে আর পরিসংখ্যা তো দেওয়া ছিল, আমাদের এটা বের করতে হবে। সবসময় খেয়াল রাখবে ভীষণভাবে, যে মধ্যমা বের করতে গেলে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতেই হবে। আর যে কোনো শ্রেণীকে এইরকম ছাড়া ছাড়া করলে হবে না, একটা কি করতে হবে, বহির্ভুক্ত গঠনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই করে দেখা গেল মোট সংখ্যা কত আছে, n সমান আছে 45। তাহলে n/2 কত হবে? n/2 হবে 22.5। একে 2 দিয়ে ডিভিশন করব, 45কে ভাগ করব, তাহলে 22.5। এবারে আমরা এই অংশটাতে যে 22.5টা আমরা কোথায় পাবো, 22.5 যে এটা আমরা কোথায় পাবো, আমাদেরকে সেটা ভাবতে হবে। এইখানে কোথায় পাবো, এখানে কোথায় পাবো, দেখো এইখানে কোথায় পাবো, এইখানেই পাবো। এই 24-এর মধ্যে 20 এখানে তো কম হয়ে যাচ্ছে 22.5-এর থেকে, এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এইখানটাই পাবো। তাহলে এই লাইনটা একটা গুরুত্বপূর্ণ, এই শ্রেণীটা গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তাকে কি বলা হচ্ছে, তাকে আমরা মধ্যমা শ্রেণী বলবো। এই শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা কি বলবো, মধ্যমা শ্রেণী। বুঝতে পেরেছ? মনে রাখবে এই মধ্যমা শ্রেণীর, এই যে মধ্যমা শ্রেণীর এইটা হয়ে যাবে এফ, এটা হয়ে যাবে এফ, এটা হয়ে যাবে এল, আর এইটা থেকে এইটা মাইনাস করলে হবে এইচ, আর এইটা হবে সিএফ, তার আগেরটা হবে সিএফ। তাহলে আমাদের
মধ্যমা শ্রেণীটা আগে বের করতে হবে। মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি মোট 45, তাকে 2 দিয়ে ডিভিশন করলে আমরা কত পেয়েছি 22.5। সেটা ক্রমযৌগিকে কোথায় পাবো? 20, এটা এইখানে পাবো, 24 এর কাছে পাবো। অর্থাৎ এটাই একটা গুরুত্বপূর্ণ শ্রেণী, তাকে আমরা বলবো মধ্যমা শ্রেণী। বুঝতে পেরেছো? এই মধ্যমা শ্রেণীতে আমরা এটা হয়ে যাবে এফ, এটা হয়ে যাবে এল, এটা থেকে এটা মাইনাস করলে এটা হয়ে যাবে এইচ, আর এই মধ্যমা শ্রেণীর উপরেরটা ক্রমযৌগিক, সেটা হবে সিএফ। বুঝতে পেরেছো? ক্রমযৌগিক পরিসংখ্যা, হ্যাঁ, ক্রমযৌগিক সিএফ, ক্রমযৌগিক, এটা পেয়ে গেলাম। এবারে তাহলে আমরা কোনটা কোনটা পেলাম এখানে লিখিনি, তোমাদের কিন্তু লিখে দেবে যে কথা বললাম, কোন এফ কত, এইচ কত, এফ কত, সিএফ কত, এল কত, এগুলো সব লিখে দেবে, যেটা মুখে মুখে বললাম, বারবার বলেছি। আবার বলছি, এটা এফ, এটা এল, এটা থেকে এটা মাইনাস করলে এইচ, আর এটা সিএফ, এটাই তোমরা এখানে লিখে দেবে। এবার সূত্র কি? মধ্যমা বের করার সূত্র এখানে লিখে দেবে। এবার মধ্যমা বের করার সূত্র কি? মধ্যমা বের করার সূত্র এল প্লাস n/2 মাইনাস সিএফ পুরোটা নিচে এফ ইন্টু এইচ, এটা হচ্ছে মধ্যমা বের করার সূত্র। এবার আমরা শুধু বসিয়ে দেবো যে n/2 আমরা পেয়েছিলাম 22.5, সিএফ সমান, দেখো লক্ষ্য করে সিএফ সমান কত 16, এখানে দেখিয়ে দিয়েছি মধ্যমা শ্রেণীর উপরেরটা সিএফ, এইচ সমানও বলে দিয়েছি। এইগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আর কিছু নেই, মাইনাস করবো। হ্যাঁ, এবারে কি হয়, এটাকে ভাগ করে গুণ করতে হয়, কিন্তু আমরা যেহেতু ভাগ যাচ্ছে না, বুঝতে পেরেছো, আমরা গুণ করে ভাগ করলে একটু সহজ হবে। বুঝতে পেরেছো? এটা ভাগ করে গুণ করতে হয়, ভাগ করলে হবে, তাই দশমিকে একটু বেশি বেরোবে, আর না হলে এটা গুণ করে ভাগ করবে। যাই হোক, এটা হয়ে গেল আনসার, এটা হয়ে গেল আনসার। তো বন্ধুরা, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি বারবার বলছি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, আবার সকলকে ধন্যবাদ দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে বন্ধুরা, তোমাদের জন্য একটু খাটছি, তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা, এইটুকু ভালোবাসা আশা করছি, যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক ও কমেন্ট দিয়ে একটু সাপোর্ট করবে। হ্যাঁ, আর বন্ধুরা, আবার বলছি, আমি কিন্তু বড় প্রশ্নগুলো প্রত্যেকটা পেজের প্রায় করে দিচ্ছি, জীবন বিজ্ঞানের করে দিচ্ছি, তাই যারা এখনও বড় প্রশ্নগুলো দেখোনি, তোমরা কিন্তু আমার ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নাও। আর 5 থেকে 10 পর্যন্ত আমার ইউটিউবে সমস্ত মানে অঙ্কের টেক্সট বইয়ের প্রত্যেকটি এক্সারসাইজ করে দেওয়া হয়, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইউনিটের সাজেশান দেওয়া হয়, এবং নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয়, এবং মাধ্যমিকের জন্য টেস্টের সাজেশান দেওয়া হয়, মাধ্যমিকের সাজেশান দেওয়া হয়, এবং নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয়। তাই তোমার ভাই বোনদেরকে, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, তারাও উপকৃত হবে, তোমাদের সঙ্গে ভালোবাসা আরও দৃঢ় হবে। বুঝতে পেরেছো? তো এরপরে যে দুটো অঙ্ক আছে, দেখো, এত থেকে এত থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু আগে করিয়ে দিয়েছি, তাই করাচ্ছি। আর এটা বলছে যে কোনো পদ্ধতিতে বললে তোমরা যেটা স্বাভাবিক পদ্ধতি করবে, সাধারণ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, বুঝতে পেরেছো, যে এক্স বার সমান সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, ওইটা দিয়ে করবে, খুব সহজ হয়ে যাবে। আর এখানে দেখো, লক্ষ্য করে, এইটার মধ্যে এইটা সব থেকে বেশি, তাহলে এটাই হবে সংখ্যাগুরু শ্রেণী। এটা হবে F1, এটা হবে F0, এটা হবে F2, এটা হবে L, আর এটা থেকে এটা মাইনাস হলে H। বাকি সূত্রটা শুধু বসিয়ে দেবে, সংখ্যাগুরু মান। বুঝতে পেরেছো? এখানে সব থেকে বড় হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। এটা হবে F1, এটা হবে F0, এটা হবে F2, এটা হবে L, আর এটা থেকে এটা মাইনাস করলে H। বুঝতে পেরেছো? এবারে সংখ্যাগুরু মানের যে সূত্রটা আছে, শুধু বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর এটা তো বলে দিলাম, খুব সহজ আছে। তো বন্ধুরা, খুব ভালো থাকো, আর সবার ভবিষ্যৎ ভালো হোক, সবার পরীক্ষা ভালো হোক, সবাইকে মাধ্যমিকের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আর সবার খুব সুস্থ থাকো। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো, আর সবার পরীক্ষা ভালো হোক। আবার বলছি বন্ধুরা, হিন্দ বন্দে মাতরম।